আচ্ছা, অলরেডি আমরা লেকচার 4 পর্যন্ত পড়িয়েছি। আজকে লেকচার নম্বর 5। আমরা যে টপিকে ছিলাম সেটা হচ্ছে মার্শালাইজেশনে ছিলাম, তাই না? তো মার্শালাইজেশনে আমরা অনেক কিছু পড়ে ফেলছি। আজকেও আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মার্শালাইজেশনের টাইপটা কয় ধরনের, সেটাতে আমরা শুরু করব। অ্যাকর্ডিং টু দ্য ফর্ম অফ টেনশন, অর্থাৎ আমরা জানি টেনশন আসলে কি। গত ক্লাসে বলছিলাম যে টেনশন বলতে কিন্তু অন্য কোনো টেনশন না, মানসিক টেনশন না। এই টেনশন বলতে কি, যে ফোর্স প্রয়োগ করার ফলে যে টেনশনটার উৎপন্ন হয় সেটার কথা বলা হয়েছে। এটা দুই ধরনের হতে পারে টেনশন অনুযায়ী। এক নম্বরটা হচ্ছে কি টেনশন মার্শালাইজেশন, আর একটা হচ্ছে স্ল্যাক মার্শালাইজেশন। এই দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে কি টেনশন মার্শালাইজেশনের মধ্যে টেনশন যখন দেওয়া হবে তখন এর লাস্টারটা বাড়ে, উজ্জ্বলতা বাড়ে, স্মুথনেসটা বাড়ে। অর্থাৎ যখন একটা গাইডের মধ্যে দিয়ে পাস করা হয়, আমাদের মেইন যে টার্গেট থাকে সেটা হচ্ছে কি এই সুতাটা যেন স্মুথলি পাস করা হয়, তাই না? বাট ফ্রিকশনটা যখন বেশি হবে তখন কি হবে, একটা সময় পর সুতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন দেখি সার্কুলার নিটিং মেশিনে আমরা দেখি যে যখন সুতাটা গাইডের মধ্যে দিয়ে পাস করা হচ্ছে তখন একটা সময় পর দেখা যায় ইন্ডিকেটর আছে, তাই না? সুতা ছিঁড়ে গেলে সিগন্যাল দেয়। তো কখন ছিঁড়ে যায়, অর্থাৎ এ বাধা যখন বেশি পায়, অর্থাৎ ফ্রিকশনটা যখন খুব বেশি পরিমাণে হয় তখন কি হয়, সুতাটা ছিঁড়ে যায়। সো বাট একটা যখন মিনিমাম রেঞ্জে অর্থাৎ মিনিমাম আরপিএমে যখন একটা মেশিন চালানো হয়, আমরা তো আরপিএম বলতে বুঝি, তাই না? আরপিএম বলতে কি, রোটেশন পার মিনিট না রিভলিউশন পার মিনিট? রিভলিউশন পার মিনিট মানে প্রতি মিনিটে কতবার ঘোরে। আচ্ছা, সেটা কথা বলছি যে প্রত্যেকটা আরপিএমে চালানো হয়। এখন মেশিন যদি একটা নির্দিষ্ট আরপিএমের বাইরে যদি চালানো হয় তখন কি হবে, তো সেটার ক্ষেত্রে সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ফাইবার ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা বেশি, অথবা কি ফেব্রিক হ্যান্ডেল প্রপার্টিসটা কমে যায়। মানে ধরো যেটা বলছিলাম যে সার্কুলার নিটিং মেশিন, তারপরে ওখানে কী হয়, সার্কুলার নিটিং মেশিনের কাছে কাপড় তৈরি করা, তাই না? কাপড় তৈরি করার পর একটা সময় পর কি কাপড়টা কী করা, চেক করা হয়, 4 পয়েন্ট ইন্সপেকশন সিস্টেমের কথা বলছিলাম। এখন ওখানে একটা নির্দিষ্ট আরপিএম মেশিন চালানোর কথা, আমি যদি ওই আরপিএমে না চালাই, ধরেন 40 আরপিএম আমি চালাচ্ছি মেশিনটা, তখন আমি ফল্টগুলো দেখতে পাই। আমি বলছিলাম আরেকটা কথা, যখন এর বেশি যখন আমি দিব তখন কী হবে, একটা সময় পর আমি ফল্টগুলো তো দেখতে পাবো না, একটা নির্দিষ্ট খুব দ্রুত যাবে তখন তো আমি দেখতে পারবো না। তখন কী হবে, এর হ্যান্ডেল প্রপার্টিসটা আমি গুণগত মান ঠিক থাকবে না। কারণ কি, আমি তো কোনো ফল্টই দেখতে পেলাম না চোখে, স্পিডটা অনেক বেশি, স্পিডটা অনেক বেশি, তখন তো আমি দেখতে পাবো না। এই জন্য যেটা হয় কি, একটা নির্দিষ্ট আরপিএমে যখন একটা মেশিন চালানো হয়, এই টেনশনটা যখন ভালো থাকে, এর হচ্ছে কি থাকে, কি বললাম, মানে লাস্টার অথবা স্মুথনেসটা অনেক ভালো থাকে, ঠিক আছে? এই জন্য বলা হয়েছে টেনশন মার্শালাইজেশনের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে এর লাস্টারটা অনেক ভালো থাকে। আর স্ল্যাক মার্শালাইজেশন মানে হচ্ছে এই যে টেনশনের কথা বললাম, টেনশনের পরে যে লাস্টারটা থাকে ওইরকম লাস্টারটা স্ল্যাক মার্শালাইজেশনে থাকবে না। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। এখন আসুন আমরা একটু ডিটেলস দেখার চেষ্টা করি। এই কথাগুলো যেগুলো বললাম এগুলোই মোটামুটি আছে। যেটা বলা আছে যে পারপাস অফ দ্য মার্শালাইজেশন ইজ টু ইনক্রিজ দ্য লাস্টার অফ কটন ফাইবার। কারণ আমরা মার্শালাইজেশনের উদ্দেশ্য আমরা জানি কয়টা, দুইটা। একটা হচ্ছে কি লাস্টার বৃদ্ধি করা, আর একটা ইমপ্রুভ দ্য স্মুথনেস অথবা স্ট্রেন বাড়ানোর জন্য, তাই না? নাম্বার 1, তারপর বলছে দ্য ফাইবার আনটুইস্ট অ্যান্ড সোয়েল, লুমেন বিকাম রাউন্ডেড ইন ক্রস সেকশন অ্যান্ড গেইন ইট লাস্টার। গত ক্লাসে বলছিলাম সয়েলিংয়ের কথা। সয়েলিং ভালো নাকি খারাপ? ভালো। কারণ হচ্ছে সয়েলিং মানে হচ্ছে কোনো একটা ফাইবার যখন কি করে, পানি অ্যাবজর্ব করে, তখন কি হয়ে যায়, এটা ডাইমেনশনালি পরিবর্তন হয়, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে কি বাড়ে, অ্যাবজর্বেন্সি বাড়ে। এটার ক্ষেত্রে অ্যাবজর্বেন্সি বাড়া মানে কি, এর লাস্টারটা বাড়ার কারণ হচ্ছে অ্যাবজর্বেন্সি যখন বাড়বে তখন ডাইটেকটা বাড়বে। গত ক্লাসে বলছিলাম ডাইটেক বলতে ডাইসগুলো ফেব্রিকের গায়ে বেশি পরিমাণে ঢুকবে, তাহলে ডাইটেকটা বাড়বে। অ্যাবজর্বেন্সি বাড়া মানে ডাইটেক বাড়া, এর লাস্টারটাও বাড়ে, সেই কথাটা বলা হয়েছে। ডাই অ্যাফিনিটি, অ্যাফিনিটি মানে কি, অ্যাফিনিটি মানে হচ্ছে আকর্ষণ। আমরা বলি না যে ডাই ফাইবার অ্যাফিনিটি, ডাই ফাইবারের মধ্যে যদি অ্যাফিনিটি না থাকে তখন কি হবে, ডাইং হবে, আকর্ষণ হবে না, তাই না? তো ডাই ফাইবারের মধ্যে একটা অ্যাফিনিটি থাকে, সে কথা বলা হয়েছে। অ্যান্ড রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ, ফেব্রিক বিকাম স্ট্রঙ্গার স্মুথ। অর্থাৎ যেটা বলা হয়েছে যে যত বেশি ডাইসগুলো ফাইবারের কাছাকাছি আসবে তত কি হবে, ডাইসগুলো ফেব্রিকের গায়ে বেশি প্রবেশ করবে, আর যত বেশি প্রবেশ করবে তত কি হবে, তত বোঝা যাবে যে এর স্মুথনেস ভালো, এর লাস্টার ভালো, এবং কি হবে, এর অ্যাবজর্বেন্সিটা অনেক ভালো। ক্লিয়ার? তারপর কি বলা হয়েছে, স্ল্যাক মার্শালাইজেশন। নাম্বার 1 পয়েন্ট বলছিলাম যে টেনশনের ক্ষেত্রে, টেনশন মার্শালাইজেশনের ক্ষেত্রে যে কি থাকে, লাস্টারটা থাকে, সেরকম লাস্টার এখানে থাকবে না। যেটা বলা হয়েছে
নট অ্যাট লাস্টার অ্যাজ টেনশন মেথড। ওই টেনশন মেথডে যেরকম লাস্টার ছিল কাপড়ের, যেহেতু অ্যাবজর্বেন্সিটা অনেক বেশি, তার ক্ষেত্রে কী হবে, এর স্মুথনেসটা অনেক ভালো ছিল, বাট এটার ক্ষেত্রে কিন্তু কম। তারপর বলছে এলোঙ্গেশন আর রিকভারি প্রপার্টিস ইমপ্রুভ, দাস হ্যাজ বিন ইউজ টু প্রোডাক্ট কমফোর্ট। এলোঙ্গেশন মানে কি বলছিলাম, এলোঙ্গেশন মানে কার ধারণা আছে? এলোঙ্গেশনটা কি? হ্যাঁ, টেস্ট করেন। এলোঙ্গেশন কি? আচ্ছা, এলোঙ্গেশন মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? এলোঙ্গেশন মানে বৃদ্ধি পাওয়া, আর এলাস্টিক রিকভারি মানে কোনো একটা এলাস্টিক প্রপার্টিস, ঠিক আছে? আমি যখন টানি তখন কি হয়, লম্বা হয়, তাই না? যখন আমি ছেড়ে দেই কতটুকু পূর্ব অবস্থায় ফিরে আসবে সেটাকে বলা হয় এলাস্টিক রিকভারি, ঠিক আছে? রিকভারি বলতে কতটুকু পূর্ব অবস্থায় ফিরে আসলো সেটাকে আমরা বলছি এলাস্টিক রিকভারি। অর্থাৎ স্ল্যাক মার্সারাইজেশনের ক্ষেত্রে দেখা যায় যে এই দুটো প্রপার্টিস যত কি করা যাবে, ইমপ্রুভ করা যাবে, তখন কি হবে, এই প্রোডাক্টের কমফোর্টেবিলিটি তত ভালো হবে, ঠিক আছে? নাম্বার 3 বলছে স্ট্রিচ গার্মেন্টস অ্যান্ড ফেব্রিক ব্যান্ডেজ হুইচ নিড টু কমফোর্ট টু বডি শেপ। স্ট্রিচ গার্মেন্টসগুলো কি কমফোর্ট না? শরীরে গায়ে লেগে যায়, আমরা পরি তো মাঝে মাঝে, খেলোয়াড়রা পরে মাঝে মাঝে, যারা হচ্ছে ধরেন হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে হাফ শার্ট বা পোলোর টি শার্ট পরে, তখন কী করে ভিতরে একটা স্ট্রিচ পরে, যারা উইকেট কিপার ব্যাটসম্যান থাকে, খেয়াল করছেন কি না? এটা গায়ে লেগে থাকে, ওটা যদি কমফোর্ট না হয় তখন কি আমরা পড়তে পারবো? আমরা যখন ক্রিকেট খেলি অনেক গরম লাগে না, ওয়েদারটা তো গরম লাগে, কিন্তু স্ট্রিচ গার্মেন্টসগুলো যখন আমরা পরিধান করি এটা যেন কমফোর্ট হয়, সেই কথাটা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে পারা যাবে টেনশন মার্সারাইজেশন আর স্ল্যাক মার্সারাইজেশনের পার্থক্য। নাম্বার 1 পার্থক্য যেটা, সেটা হচ্ছে টেনশনের ক্ষেত্রে যে আমাদের কি থাকবে, লাস্টারটা থাকবে, স্ল্যাকে আমরা সেটা পাবো না। আবার টেনশনের ক্ষেত্রে কী হবে, এর হচ্ছে অ্যাবজর্বেন্সি যত বেশি হবে তত কী হবে, এর কেমিক্যাল বা ডাইস ধারণ ক্ষমতা অনেক বেশি থাকবে আর উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। বাট এটার ক্ষেত্রে কী হবে, স্ল্যাক মার্সারাইজেশনের ক্ষেত্রে কী করতে হবে, এলাস্টিসিটি বা এলাস্টিক প্রপার্টিস রিকভারি বেশি হইলে দেন হচ্ছে এর কমফোর্টেবিলিটি বাড়বে। এরকম করে লেখা যাবে না, এরকম করে দুইটা লিখে দিলেই হয়ে যাবে। এখন আসেন টাইপস অফ মার্সারাইজেশন, কয় ধরনের টাইপস আছে। এর নাম্বার 1 হচ্ছে ইয়ান মার্সারাইজেশন। কি? ইয়ান মার্সারাইজেশন। নাম্বার 2 হচ্ছে নিট। নাম্বার 3 হচ্ছে ক্লোথ মার্সারাইজেশন। আচ্ছা, ইয়ানের ক্ষেত্রে কি আছে, হ্যাং ডাইং দেখছেন কেউ? হ্যাং ডাইং, আচ্ছা, যদি হ্যাং ডাইং দেখেন না, হ্যাং ডাইংটা খুবই আগে চলতো, এখন চলে না। হ্যাং ডাইংটা একটু ইন্ডাস্ট্রিতে আপনারা দেখে নিন হ্যাং ডাইংটা কি। এখন হ্যাং ডাইংয়ের প্রচলন নাই, কিছু কিছু ইন্ডাস্ট্রিতে আছে হ্যাং ডাইং, ঠিক আছে? হ্যাং ডাইংটা একটু জটিল, এর তুলনামূলক হ্যাং ডাইং মেথডটা একটু জটিল মেথড তুলনামূলক, এই জন্য হ্যাং ডাইংটা এখন ইউজ করা হয় না। নাম্বার 2 হচ্ছে কি, কোন চিজ। আমরা একটা নাম শুনছি, কোন চিজ, এগুলোর নাম শুনেছি, কই শুনেছি এগুলা? আর চিজ কি? এই জিনিসগুলো, এই জন্য আমি আপনাদের প্রথমে বলছিলাম যে ক্লাসে হচ্ছে ফ্লোচার্ট মুখস্থ করার কথা বলছিলাম। এই জিনিসগুলো, এই টার্মগুলো আছে হচ্ছে ফেব্রিকে, ঠিক আছে? কোন, চিজ, উইন্ডিং, ওয়ার্পিং, উইন্ডিং, হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু লাগবে, এই জন্য বলছি আপনাদের জন্য। হ্যাঁ, এগুলো কিন্তু বলছিলাম, এই জন্য লাগবে। তারপর নিট মার্সারাইজেশন, তারপর বলছে ওপেন মার্সারাইজেশন, ক্লোজ মার্সারাইজেশন অ্যান্ড কি টিউবুলার। আমরা তো জানি ফেব্রিক মানে আমরা যখন ফেব্রিক ফিনিশিং করা হয় 2 ধরনের ফর্ম থাকে, বলছিলাম কি কি, ওপেন উইথ আর একটা টিউবুলার ফর্ম। ওপেন উইথ আর হচ্ছে টিউবুলার ফর্ম। টিউবুলার ফর্মে কীরকম থাকে, ওপেন উইথে কীরকম থাকে, এরকম বলছিলাম, মনে আছে প্রথম ক্লাসে? এরকম বলছিলাম, মনে আছে? এই জিনিসগুলো ক্লাসে কিন্তু খেয়াল করতে হবে, এটা কিন্তু পরীক্ষা থাকতে পারে, ঠিক আছে? তারপর ক্লোথ মার্সারাইজেশনে কী থাকে, চেইনলেস, চেইন আর ব্যাচ অফ মার্সারাইজেশন, এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, টাইপস অফ মার্সারাইজেশন। এখন দেখেন প্রথমে কী বলা হয়েছে, অন বেসিস অফ প্রোডাক্ট, ঠিক আছে? প্রথমে কী বলছে, মার্সারাইজেশন অবস্থায় কী ছিল, আনমার্সারাইজেশন অবস্থায় কীরকম ছিল ইয়ানটা, সেটা দেখা খেতে বলছে। প্রথমে বলছে অন দ্য বেসিস অফ প্রোডাক্ট, ইয়ান মার্সারাইজেশন। প্রথমে হচ্ছে ব্যাচে কী করা হয়, আমরা কি ব্যাচ সেকশন সম্পর্কে ধারণা আছে? ইয়ান ডাইংয়ের ব্যাচে কী করা হয়, ব্যাচ করা হয়। ধারণা আছে কারা ব্যাচের? আর ভালো বলছে। আর দেখবেন ইয়ান ডাইংয়ের ক্ষেত্রেও ব্যাচ সেকশন আছে, নিট ডাইংয়ের ক্ষেত্রে ব্যাচ সেকশন আছে। ইয়ান ডাইংয়ের ব্যাচ সেকশনে যেটা করা হয়, যেটা বললো আর কি,
ব্যাচ সেকশনের কাজ হচ্ছে কোনো একটা সুতা আমরা বেঁচে গেলে পাবো, বেঁচে স্টোর করে রাখা হয় সুতা। যেমন আমি বলা হলো উপর থেকে আমাকে বলা হচ্ছে 30 কাউন্টের সুতা, সুপারভাইজার যারা থাকে তাদেরকে বলা হলো 30 কাউন্টের সুতা ব্যাচ সেকশন থেকে আনো এত কেজি। ও বলা হয় না, ও নিচে পাঠিয়ে দিল, নিচে গেলে কি হয় ব্যাচ সেকশন থেকে সুতাটা ব্যাচে কি হয় সুতা চালানো হয়, ব্যাচে সুতা চালানো হয়। আমরা এই ওয়ার্ডগুলোর সঙ্গে কিন্তু অভ্যস্ত যারা চাকরি করি, যে সুতা চালানো হয়, সুতা চালানো হচ্ছে মানে বড় প্যাকেজ থেকে ছোট প্যাকেজে পরিণত করা, সেটা কি কন্টিনিউয়াস চলতে থাকে, কারণ আমরা বড় প্যাকেজটা ডাইন করতে পারি না, সেটা বলা হয় ব্যাচ সেকশন। ব্যাচ সেকশনে যেটা থাকে সেটা হচ্ছে কোন হ্যাঙ্কার চিজ। কন্টিনিউয়াসের ক্ষেত্রে বলা হচ্ছে সিঙ্গেল ইন মার্সারাইজেশন, টো মার্সারাইজেশন, ওয়ার্প মার্সারাইজেশন। আমরা ওয়ার্প সম্পর্কে জানি, ওয়ার্প ওয়েবড, ওয়ার্প মানে কি ধারণা আছে তো, এই বরাবর মার্সারাইজেশনের কথা বলা হয়েছে। তবে তবে ইন্টারেস্টিং, ইয়ার্ন ডাইংটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, তাই না? সলিড ডাইংয়ে কাজ করেন না, যে যে সেকশনে কাজ করেন, বাট ইয়ার্ন ডাইংটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, মানে ভালো লাগছে আর কি, খুবই কম। বাট এখন ফ্যাক্টরি হিউজ, নাই বলতে এখন তো প্রত্যেকটা ফ্যাক্টরি এখন হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে একদম কী করছে ইয়ার্ন ডাইং ফ্যাক্টরি করে ফেলছে নিজের জন্য সুবিধার জন্য। বড় বড় ফ্যাক্টরিগুলো তো আছে, যেমন বড় গ্রুপ আছে, থার্মিক্স গ্রুপ আছে, নরসিংদী একটা আছে খুব ভালো, অ্যাপেক্সে আছে, ইয়ার্ন ডাইং আছে, হ্যাঁ নিজেরাও করে বাইরেও করে। তারপরে যে পাশে হচ্ছে ফারেস্টের আছে, তারপর হচ্ছে হ্যাঁ মাদের ওখানে তো সবাই আছে, আমাদের বড় বড় স্যাররা আছে, ওই যে জানে। হ্যাঁ এখন তো ওখানে এক গেছে নতুন ম্যানেজার হিসেবে, নওশাদ ভাই আমার কথা বলছিল। আচ্ছা এই বিষয়ে পরে বলতেছি। আচ্ছা মার্সারাইজেশন মেশিন, কী কী মেশিন ব্যবহার করা হয় তাই না? প্রথম হচ্ছে ইয়ার্ন মার্সারাইজেশন মেশিন, কী কী বলা হয় যে হ্যাং মার্সারাইজেশন মেশিন, চিজ আর ওয়ার্ম মার্সারাইজেশন, এই তিনটে আর কি। নামগুলো একটু জেনে রাখবেন তাহলে হবে, এত কিছু লাগবে না। হ্যাং কীভাবে করা হয় সেটাও দেয়া আছে। তারপর ফেব্রিকের ক্ষেত্রে কী করা হয়, ফেব্রিকের ক্ষেত্রে যেটা করা হয়, ওপেন ফেব্রিকের ক্ষেত্রে যেটা করা হয় রোলার, রোলার তো দেখছেন, দেখছেন রোলার কোনগুলো, রোলার দেখছেন এইরকমই প্রায় অনেকটা এরকম কন্টিনিউয়াসভাবে ঘুরতে থাকে রোলার টাইপের মেশিন, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে চেইনলেস বা ক্লিপ টাইপ, আরেকটা হচ্ছে পিন টাইপ, ঠিক আছে। একটু দেখবেন এগুলো কোনো কিছু না, ক্লিপ সিস্টেম। আচ্ছা যেটা বললাম ফেব্রিক মার্সারাইজেশন টাইপ দুই ধরনের, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে টিউবুলার, ঠিক আছে। এটার মধ্যে পার্থক্য আসতে পারে পরীক্ষায়, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন কি ওপেন টিউব অ্যান্ড টিউবুলার টিউব, পারা যাবে? বলেন দেখি ওপেন টিউব কি আর টিউবুলার টিউব কি? ওপেন ওয়াইড টিউব আর হচ্ছে টিউবুলার, বলেন কি হতে পারে বলেন, ভয় নাই চেষ্টা করেন। যে ওপেন উইথের ফেব্রিকটা কীরকম অবস্থা থাকে আর টিউবুলারের ক্ষেত্রে ফেব্রিকটা কী অবস্থা থাকে, এটা আমি আপনাকে জিজ্ঞেস করছি। কোন সেকশনে চাকরি করেন যেন? ও আচ্ছা বলেন, ভালো করে বুঝাই দেন যেন বুঝতে পারে। ওপেন উইথে ফেব্রিক ওপেন থাকে আর টিউবুলারে ফেব্রিক টিউব করে নেওয়া হয় মেশিনের দ্বারা ফেব্রিক। বলেন আর সিস্টেম হলো যে আপনার যেটা ওপেন ফেব্রিক না ওখান থেকে কিছু একটা লাইন দিয়ে রাখে মেশিনে, যখন জোড়াটা বা কাটা হয়েছে ওটা একবারে কেটে বের হয় যাতে ওখানে পরে কাটতে না হয়। আচ্ছা টিউব ফেব্রিক ওটা হলো একবারে গোল হয়ে গেল, ওটার কোনো কাটা সিলার দরকার হয় না। খুবই ভালো কথা বলছে, বেসিক পার্থক্য একটা কথা বলছে। প্রতিটা ফেব্রিক তো টিউব আকারে তৈরি করা হয়, প্রতিটা ফেব্রিক টিউব আকারে ওপেন উইথ করা হয় না? টিউব আকারে তৈরি করা আমার কিছু ক্ষেত্রে হয় স্যার একটা ওখান থেকে একটা নিয়ে দিয়ে দেয়, যে ক্ষেত্রে ওটা তো নিটিং থেকে দিয়ে দেয়, ওটা তো নিটিং থেকে একটা বরাবর যে বরাবর কাটা হবে ওটা তো নিটিং থেকেই দেওয়া আছে, ওটা তো আলাদা দেওয়াই আছে, ওভাবে তো দেওয়াই থাকে। ওপেন টিউব আলাদা করা হয়, হুম মিটিং মেশিন থেকে ওপেন আর টিউব আলাদা করা হয়, রাইট। এগুলো হচ্ছে যারা হচ্ছে মানে অনেক বছর ধরে চাকরি করছে তাদের জন্য বেটার আর কি, ঠিক আছে। বাট এটা খুবই জানা দরকার, এটা পার্থক্য তো না জানলে পরীক্ষায় পারা যাবে না। বলেন এটা বেসিক পার্থক্য বলেন, ওপেন উইথ ফেব্রিক এবং টিউবুলার ফেব্রিকের মধ্যে বেসিক ডিফারেন্স কি? মানে বেসিক পার্থক্য কি, মানে ওপেন উইথ বলতে কি বুঝেছে, কাপড়টা কি থাকবে? হুম ওপেন থাকে, কাপড়টা ওপেন থাকবে, খোলা অবস্থায় থাকবে। আর টিউবুলার হলে কি
টিউবুলারের ক্ষেত্রে কি থাকে ফেব্রিক, সেটা আমি জিজ্ঞাসা করছি। পাইপের দোকান দেখেন নাই টিউবুলার কি অবস্থা থাকে কাপড়? টিউব যেটা স্যার টিউব হ্যাঁ এই যেমন কলমটা এটা হচ্ছে টিউব। এটা কি আর যেটা আপনার ওপেন ওই কারণে ফাড়া থাকে এরকম ওপেন থাকে। এটা হচ্ছে খেয়াল করবে, ঠিক আছে? যখন ইন্ডাস্ট্রিটা কি হয়, ফিনিশিংয়ের শুরুতে স্লিটিং যে মেশিন আছে, স্লিটিং মেশিনে যাবেন, গিয়ে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? তখন ওখানে গেলেই আপনি দেখবেন স্লিটিং মেশিনে যেটা করা হয়, তখন দেখবেন যে টিউবুলারে করা হচ্ছে নাকি ওপেন ওইতে করা হয়, এটা দেখবেন, খেয়াল করে দেখবেন। all fabrics তো টিউব আকারে তৈরি হয়। না মিড ফেব্রিক যখন টিউব আকারে সবসময় তৈরি হয় মনে করেন মেশিন থেকে যখন ওটা তো ঘুরে যায় কিন্তু কাপড় কেটে তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি তো জিজ্ঞাসা করতেছি স্লিটিংয়ের এই জায়গায় কথা জিজ্ঞাসা করতেছি, স্লিটিংয়ের কথাটা আমি জিজ্ঞাসা করতেছি। স্লিটিং অবস্থা কি হয়, স্লিটিংয়ে যখন করা হয়, স্লিটিংয়ের কাজ কি? সিলেটের কাজে ওপেন করা ফেব্রিক ওপেন করা ফেব্রিকটা ওপেন করা, অর্থাৎ হচ্ছে নিটিংয়ের ক্ষেত্রে কি হয়, নিটিংয়ের ক্ষেত্রে একটা মার্ক দেওয়া থাকে, তাই না? নিডল মার্ক দাও থাকে নিডল মার্ক দেওয়া থাকে, তখন কি করা হয়, স্লিটিংয়ের ক্ষেত্রে ওখানে এসে কাটা হয়, ওই বরাবর কাটা হয়, কাটার পর কি করা হয়, ওখানে একটা দেখবে সুইং মেশিনও আছে, কিন্তু কাপড়টা জোড়া দেওয়া হয়, কারণ জোড়া দেওয়ার পরে কাপড়টা কি তখন কি হয়, তখন মাঝে মাঝে তখন যত বড় কাপড় লাগবে না তখন তো অত বড় কাপড় লাগে না, যতটুকু কাপড় লাগবে তখন কি হয়, ওখান থেকে সেলাই আবার খুলেও আবার কাপড় কাজ করা যায়, এই জন্য এই জিনিসগুলো করা হয়, ঠিক আছে? তারপর স্লিটিং করা হয়, তারপর হচ্ছে আরেকটা মেশিনের নাম আছে এরকম হাইড্রো এক্সট্রাক্টর মেশিন, শুকানো পানি বের করা আছে অথবা হচ্ছে সিকুইজিং। যারা চাকরি করে তাদের তো এগুলো মানে খুব ভালো জানার কথা। সিকুইজিং যেটা, হাইড্রো এক্সট্রাক্টিং সেম কথা, অর্থাৎ মানে আমরা কাপড় কাচলে কি হয়, কাপড় প্যাচ মোচড়ানো না, কাপড়টা কি যে এক্সেস যে অ্যামাউন্ট অফ ওয়াটার আছে, এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটারটাকে রিমুভ করার জন্য এগুলো ব্যবহার করা হয়। 70 থেকে 80%। হ্যাঁ, ওটা 70 থেকে 80% রিমুভ করে। সব পানি তো রিমুভ হয় না, স্বাভাবিক, ঠিক আছে? এই জিনিসগুলো জানা দরকার, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক আছে, এগুলো জানতে হবে মোটামুটি। আচ্ছা, মার্সারাইজেশনে কিছু মেশিনের পার্ট আছে, সেগুলো আমরা একটু দেখি কি কি মেশিন আছে পার্ট। নাম্বার 1 হচ্ছে গাইড রোলার। গাইড বলতে তো বোঝা যায়, গাইড কি, গাইড কি? সবাই খুব মানে কনফিউশনে ভুগতেছে, আসলে কি বলবো না বলবো, ভয় পাওয়ার কিছু নাই। আমরা হচ্ছে সুতা যে পাস করি কার মধ্যে দিয়ে, আচ্ছা যাই হোক, হ্যাঁ গাইডের মধ্যে দিয়ে। আচ্ছা, তারপর ইমার্শন রোলার আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আগে বলে নিই, এগুলো হচ্ছে মেশিনের পার্টস, মানে মার্সারাইজেশন যে মেশিনে করা হয় সেই মেশিনের পার্টসগুলো কী কী আমরা একটু দেখে নিই। সেগুলো নাম্বার 1 হচ্ছে গাইড রোলার, নাম্বার 2 হচ্ছে ইমার্শন রোলার, 3 নম্বরটা হচ্ছে কি অ্যালকালি ট্যাঙ্ক, 4 নম্বর হচ্ছে অ্যালকালি রিকভারি ট্যাঙ্ক, স্প্রে, আর হচ্ছে হরিজন্টাল ক্লিপ। আচ্ছা, অ্যালকালি বলতে আমরা বুঝি তাই না, কি অ্যালকালি কি, সোডিয়াম হাইড্রক্সাইড অ্যালকালি না, কাস্টিক বলে আমরা বুঝি, তাছাড়া সোডিয়াম হাইড্রক্সাইড বলে বুঝি না। বিশাল আমাদের মানে মানে আমাদের ব্রেন হচ্ছে এখন ওদিকে কাস্টিক মানে হয়ে গেছে, ইন্ডাস্ট্রি চাকরি করতে করতে এরকম হয়ে গেছে আর কি। আচ্ছা, যেটা করা হয় সেটা হচ্ছে ফেব্রিক টাইপ, ফেব্রিক পাসিং স্পিড, আর হচ্ছে নিপ প্রেশার। এই যে নিপ রোলার আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে কি রোলারের মধ্যে একটা অনেকগুলো পার্ট আছে, যেমন নিপ রোলার, এগুলো কিন্তু মানে না পড়লে আসলে বোঝা টাফ, ঠিক আছে? ওভাবে বোঝানো কিন্তু টাফ, একটু দেখতে হবে। তারপর বলা হয়েছে যে গ্রে ফেব্রিক সিঙ্গেল মার্সারাইজেশন কত হয়, স্পিড কত 12, ডাবল মার্সারাইজেশন স্পিড কত 15, ইয়ান ডাইট ডাবল মার্সারাইজেশন কত 15। এগুলো খুব একটা লাগবে না, এগুলো হচ্ছে দরকার নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে কী কী ফ্যাক্টর মার্সারাইজের জন্য ইফেক্ট করে। নাম্বার 1 কি টাইম, নাম্বার 2 টেম্পারেচার, নাম্বার 3 হচ্ছে কি এটা ট্যাডাল, 4 নম্বরটা হচ্ছে টেনশন। এর একত্রে কি বলা হয় 40। খুবই ইন্টারেস্টিং তাই না? আমরা 3P পড়ছি, এখন আবার কি পড়লাম 40, তাই না? খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন এই ইফেক্টগুলো কীভাবে হয় সেটা আমরা একটু দেখে নিই।
আচ্ছা, ট্যাডাল মানে হচ্ছে কনসেন্ট্রেশন সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, আর আরেকটা কথা বলে নিই, প্রশ্ন করার উদ্দেশ্য কিন্তু কাউকে হচ্ছে ভোগান্তিতে ফেলানো না। প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু শিখতে এসেছি। কারণ হচ্ছে আমরা যত বড়ই হই না কেন, আমরা যতই চাকরি করি না কেন, যতই পড়াশোনা করে আসি না কেন, কারণ আমরা সব কিছু পারি এমন না। কারণ আপনাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে, আমার থেকেও আপনার অনেক কিছু শেখার আছে। সো এটা ভাবার অবকাশ নেই যে স্যারই সব পারে, আপনারা কিছু পারেন না, আবার আপনারা সব পারেন আমি কিছু পারি না, এমনও না, ঠিক আছে? বাট কোলাবোরেশনে ক্লাসটা যেন ভালো হয়, আমরা যেন কিছু শিখতে পারি। সো আমরা চেষ্টা করবো প্রশ্ন উত্তর দেওয়ার, ভুল হইলে কোনো সমস্যা নেই, কারণ আমরা এখানে শিখতে আসছি। আপনাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, নাম্বার 1 হচ্ছে টাইম। মার্সালাইজেশনে কতটুকু টাইম লাগে? প্রথম টাইম লাগে 30 থেকে 60 সেকেন্ড, ঠিক আছে? মার্সালাইজেশন কীভাবে করানো হয় সেটাও আমি জানি। সেলুলোজ 1 থেকে সেলুলোজ 2 তে রূপান্তরিত হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড যখন ব্যবহার করা হয় তখন লাস্টার বাড়ে, স্মুথনেস বাড়ে। গত ক্লাসে আমি এগুলো কিন্তু পড়িয়েছি, এই জন্য যারা ক্লাস মিস করছে তাদের জন্য একটু টাফ বোঝা। তারপরে ইফ দ্য মার্সালাইজেশন টেক্স লঙ্গার টাইম ইট উইল নট ইমপ্রুভ দ্য কোয়ালিটি। অর্থাৎ মার্সালাইজেশন হওয়ার জন্য স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 30 থেকে কত 60, তাই না? এর উপরে যদি হয় সেক্ষেত্রে কী হবে না, আমরা যে কোয়ালিটির যে ইমপ্রুভ করতে যাচ্ছি, লাস্টার বা স্মুথনেস বাড়ানোর জন্য বা স্ট্যান্ড বাড়ানোর যে কথা বলেছি, এটা কিন্তু বাড়বে না। তাহলে যদি কখনো পরীক্ষায় বলা বা ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয় যে মার্সালাইজেশনের জন্য স্ট্যান্ডার্ড টাইম কত, 30 থেকে 60 সেকেন্ড, পারা যাবে? পারবেন তো ইনশাল্লাহ? তারপরে দেখেন, ইফ দ্য টাইম ইজ লিমিটেড টু 30 সেকেন্ড দ্য গুড কোয়ালিটি অ্যাপিয়ারেন্স অ্যাচিভ। অর্থাৎ 30 থেকে 60-এর কথা বলা হয়েছে, বাট আমরা যদি মার্সালাইজেশনটা 30 সেকেন্ডের মধ্যে করতে পারি তাহলে এর কোয়ালিটি অনেক ভালো হবে, অ্যাপিয়ারেন্সটা অনেক ভালো হবে। নাম্বার 2 হচ্ছে টেম্পারেচার। দ্য অপটিমাম টেম্পারেচার মার্সালাইজেশন রেঞ্জ ইজ 18 থেকে 20। অর্থাৎ কত দরকার? 18 থেকে 20 ডিগ্রির মধ্যে মার্সালাইজেশনটা করা হয়। নাম্বার 3 হচ্ছে ট্যাডাল কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন কত রাখতে হবে? 48 থেকে 54, ঠিক আছে? আর নাম্বার 4 হচ্ছে টেনশন। টেনশন উইল বি অ্যাপ্লাইড বোথ ইন ওয়ার্প অ্যান্ড ওয়েভ টু দ্য ফেব্রিক। অর্থাৎ শুধুমাত্র ওয়ার্প বরাবর দিলে হবে না, ওয়েভটা বরাবর দিতে হবে। হরিজন্টাল এবং পারপেন্ডিকুলার অথবা ভার্টিক্যাল, দুই বরাবরই কী হতে হবে? টেনশন যেটা দেবো, এই টেনশনটা কী হইতে হবে? সমান হইতে হবে। পরীক্ষা আসলে পারা যাবে যে হচ্ছে মার্সালাইজেশনের জন্য কয়টা ফ্যাক্টর এফেক্ট করে? 4টা। একটা হচ্ছে টাইম, 2 নম্বর টেম্পারেচার, কনসেন্ট্রেশন, আর একটা টেনশন, ঠিক আছে? ডিফারেন্ট ভ্যালু অফ অ্যালকালি কনসেন্ট্রেশন, এগুলো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে আসি, দেখি এটাতে কি দিয়ে আছে। অ্যাট হুইচ স্টেজ মার্সালাইজেশন ক্যান বি ডান? কোন স্টেজে মার্সালাইজেশনটা সংগঠিত হয় আর কি, পসিবল হয়? নাম্বার 1, মার্সালাইজেশন পসিবল ইজ, আচ্ছা এটা মানে কি বলেন তো, কার ধারণা আছে? গ্রে ফেব্রিকের কথা বলা আছে, মেশিনের গ্রেজের কথা বলা আছে, ঠিক আছে? না, তারপর বলা আছে ডিসাইজিং। ডিসাইজিং তো আমরা জানি, ডিসাইজিং মানে হচ্ছে কি? সাইজিং ম্যাটেরিয়ালগুলো রিমুভ করা, যেটা হচ্ছে ডিসাইজিং। তারপর ডিসাইজিং স্কাউরিং। স্কাউরিং মানে তো আমরা জানি যে ন্যাচারাল ইম্পিউরিটিসগুলো যেখানে রিমুভ করা হয়। হ্যাঁ, আরটা ব্লিচিং। ব্লিচ মানে হচ্ছে যখন ব্লিচ, হ্যাঁ রাইট, যে প্রথমে যে কালারটা থাকে ইউলিশ, যে কালারটা, এই কালারটা রিমুভ করে দিয়ে স্থায়ীভাবে সাদা করা হয়। তারপর হচ্ছে আফটার ডাইং। ডাইংয়ের পরে মার্সালাইজেশনটা পসিবল, ঠিক আছে? পারা যাবে এগুলো? এগুলো মোটামুটি লাগবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন কী কী আমরা একটু দেখি। এই পর্যন্ত আমরা পড়বো আজকে কী কী অ্যাপ্লিকেশন, এটার ক্ষেত্রে কী কী অ্যাপ্লিকেশন আছে। নাম্বার 1 যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে কি? সুইং থ্রেড। সুইং থ্রেড তো আমরা জানি, সুইং থ্রেড কী কী হতে পারে বলেন তো? এটা মানে কি? এটা এটা এই এটা কি নির্দেশ করে বলেন তো? এটা একটা নাম আছে সুন্দর, কে বলতে পারেন? সুন্দর একটা নাম আছে, 60/2 cm/2 কি? এগুলো কি বলা হয়? এটা একটা নাম আছে টেক্সটাইলের ভাষায়, কাউন্ট। কাউন্টের মধ্যে বাট কি নাম? প্লাই, প্লাই, 2 প্লাই, 3 প্লাই, 4 প্লাই, 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 মনে হয়েছে? যাক, সুইং থ্রেড এগুলো ব্যবহার করা হয়। তারপর ডেনিম কাপড়ের জন্য এটা ব্যবহার করা হয়। ডেনিম কাপড় তো আমরা চিনি, এই যে আমরা যে জিন্স পরে আসছি সেটা হচ্ছে ডেনিম। তারপর হচ্ছে এটা হচ্ছে ক্যামব্রে পিলো ম্যাটেরিয়াল, কটন। আমি অবশ্যই এটা দেখি নাই, পিলো ম্যাটেরিয়াল বা এরকম দেখি নাই, ঠিক আছে? আরেকটা হচ্ছে কটন অথবা লালনের ক্ষেত্রে হতে পারে, আমি এটা দেখি নাই নিজেও। চ্যামব্রে বা হচ্ছে কোডরি,
ঠিক আছে, পিলো, এগুলোর ক্ষেত্রেও কি এটা ব্যবহার করা হয় অ্যাপ্লিকেশনগুলো। এ হচ্ছে মোটামুটি, হ্যাঁ। এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর যেহেতু মিড পরীক্ষা সবাই চেষ্টা করবেন ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে। আর আমি যা পড়িয়েছি এর মধ্যেই মিড কোশ্চেন হবে। নাম্বার 1 যেটা কোশ্চেন হবে সেটা হচ্ছে টেক্সটাইল ফিনিশিং থেকে, আর নাম্বার 2 হচ্ছে মার্সারাইজেশন থেকে, আর হচ্ছে আপনাদের মেকানিক্যাল ফিনিশিংয়ে কিছু অবজেক্টিভ লিখে দিচ্ছিলাম আমি, খেয়াল আছে কিনা? যেমন লিখে দিয়েছিলাম হচ্ছে ক্যালেন্ডারিং, রেজিং সম্পর্কে, রেজিং অবজেক্টিভ কী বা ক্যালেন্ডারিং অবজেক্টিভ কী, এই টাইপের প্রশ্ন থাকতে পারে এগুলো পরীক্ষার জন্য, ঠিক আছে। সবাই ফিজিক্যালি পরীক্ষা দিলে বেটার। বেটার তো ঠিক আছে, আমার তো ইয়ে নিব সিরিয়াস নিব না, এখন তো যা শুকনো আছে সব এর মধ্যে কোনো কোশ্চেন আছে? না থাকলে ভিডিওটা অফ করে দেন, ছুটি